আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বিহার থেকে আগত ছিনতাইকারী চক্রে সতর্ক ত্রিপুরা, বাড়ানো হয়েছে নজরদারি। ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে ঊনকোটি জেলার কৃতী বক্সাররা ছাপ ফেললেন। তেলিয়ামুড়ায় দু গাড়ির সংঘর্ষে যুবকের মৃত্যু, পরিবারের 3 জন আহত। কমলপুরের রমাকান্ত শিশু পার্ক পরিত্যক্ত, জনমনে ক্ষোভ। বিশালগড় থানার পুলিশ হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে হস্তান্তর। উত্তর ত্রিপুরায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ, কদমতলায় বিক্ষোভে স্তব্ধ যান চলাচল। জুম ক্ষেতের টংঘরে ঝুলন্ত দেহ, তেলিয়ামুড়ায় রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সপ্তাহে অভিনব উদ্যোগ, একদিনের জন্য সাবরুম থানার দায়িত্বে ছাত্রছাত্রীরা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ত্রিপুরা জুড়ে হঠাৎই বাড়ছে সতর্কতা। আইন শৃঙ্খলা রক্ষায় নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে বিহার থেকে আগত এক সংগঠিত ছিনতাইকারী চক্র। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রেলপথে রাজ্যে প্রবেশ করেছে 30 জনেরও বেশি সদস্যের একটি দল। ত্রিপুরায় ঢোকার পর তারা বিভিন্ন জেলা ও মহকুমায় ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। অভিযোগ, এই চক্রের সদস্যরা প্রথমে ফেরিওয়ালা বা সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে নিজেদের অবস্থান গোপনে রাখে। পরে সুযোগ বুঝে সন্ধ্যা কিংবা গভীর রাতে পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় এমন ঘটনার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতিকে গুরুত্ব সহকারে দেখছে ত্রিপুরা পুলিশ। রাজ্যের বিভিন্ন থানায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রেল স্টেশন ও বাস স্ট্যান্ড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত কারো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটবর্তী থানায় খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে। পুলিশের দাবি, জনসচেতনতা ও সক্রিয় নজরদারির মাধ্যমেই এই ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্য ক্রীড়া ক্ষেত্রে ফের উজ্জ্বল সাফল্যের আলো ছড়িয়ে দিল ঊনকোটি জেলা। আগরতলার দশরথ দেব স্টেডিয়ামে চলা বক্সিং প্রতিযোগিতায় জেলার বক্সাররা অসাধারণ পারফরমেন্স দেখিয়ে শহরের ক্রীড়াপ্রেমীদের আনন্দিত করেছেন। কৈলাস শহরের গোলকপুর চা বাগানের ভূমিপুত্র সুহেল গৌড় দুর্দান্ত লড়াই করে জিতেছেন স্বর্ণপদক। অন্যদিকে কৈলাস শহরের শ্রীরামপুরের দীপ্তনু সরকার অর্জন করেছেন ব্রোঞ্জ পদক। চলতি মাসের 22 থেকে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা অলিম্পিক গেমসের যৌথ উদ্যোগে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান বক্সাররা অংশ নিলেও সর্বাধিক নজর কেড়েছে ঊনকোটি জেলার 6 সদস্যের দল। জেলা বক্সিং ইনচার্জ ও সম্পাদক সুব্রত শর্মার নেতৃত্বে এই প্রতিযোগিতায় 3 জন ছেলে ও 3 জন মেয়ে অংশ নিয়েছিলেন। সাফল্যের পর কৈলাসহর আশ্রম স্কুলের মাঠে কৃতী খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয় উষ্ণ সংবর্ধনার। খেলোয়াড়দের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। আর আনন্দঘন পরিবেশে জেলাবাসীও নিজেদের আনন্দ প্রকাশ করেন। স্বর্ণপদক জয়ী সুহেল গৌড় এবং ব্রোঞ্জ জয়ী দীপ্তনু সরকার একাধিকবার কোচ সুব্রত শর্মার প্রশিক্ষণ ও গাইডেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, কোচের নির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই দিনের জয় জেলা ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগ করেছে এবং আশা করা হচ্ছে আরও তরুণ প্রতিভাদের বক্সিংয়ে আগ্রহী করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোহেল, তুমি এই প্রতিযোগিতায় গিয়ে গোল্ড পেয়েছো, মেডেল, কি বলবে? কার অবদান বেশি এই খেলার পেছনে? এতটুকু পাওয়ার অবদান আমার কোচ না থাকলে আমি এটার হকদার হইতাম না। আমি এটা পাওয়ার অবদান আমার কোচ। তুমি ব্রোঞ্জ পদক পেয়েছো তো বক্সিং খেলায় গিয়ে, কি বলবে? ওই তো আমার কোচের জন্য আজকে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। তো আরো ভালো খেললে আমি গোল্ড পেতাম। একটু আমার এই খেলাতে একটু সমস্যা হয়ে গেছে, তাই ব্রোঞ্জ মেডেল পেয়েছি। নেক্সট টাইম আরো ভালো খেলবো গোল্ড পাওয়ার জন্য। নমস্কার, আমি সুব্রত শর্মা, ঊনকোটি বক্সিং ইনচার্জ সেক্রেটারি। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমরা ত্রিপুরা অলিম্পিক গেম বিগত 22 তারিখ স্টার্ট হয়েছে, 22, 23, 24 তারিখ। এটার মধ্যে আমরা ত্রিপুরা স্টেট গেমের থেকে আমরা স্টুডেন্ট টোটাল খেলছে মেয়ে 3 জন, ছেলে 3 জন। মেয়ে 3 জনের মধ্যে ছেলে 2 জন, একজনের গোল্ড পাইছে সুহেল, একজন ব্রোঞ্জ হয়েছে সিনিয়র ইলাইট ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পাইছে দীপ্তনু সরকার।
সোহেল গড় পাইছে গোল্ড মেডেলিস্ট দীপেন্দ্র সরকারের বাড়ি হলো শ্রীরামপুর আর সোহেলের বাড়ি হলো গোলকপুর স্কুল। তো আর বাকিরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট পেয়েছে, ভালো খেলছে তারা। বলতে তারা ক্যাটাগরিতে একটু উইকনেস আসলো, প্র্যাকটিসও কম করছে, অসুস্থ আসলো, পুতলেন অসুস্থ হয়ে গেছে আমার। তো ভালো খেলছে, আমার ভালো লাগছে। কবে হয়েছিল খেলাটা? হ্যাঁ? খেলাটা কবে হয়েছিল? খেলাটা আরম্ভ হয়েছিল 22 তারিখ উদ্বোধন হয়েছে দশরথ স্টেডিয়ামে। আর আমরা খেলা হয়েছে 23 তারিখ আরসিসি এনআরসি জিমনাস্টিক হলের এখানে। সামাজিক আনন্দের পথে রূপ নিল দুঃখের ঘটনা। মনু থেকে তেলিয়ামুড়া ফিরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 3 জন। মৃত যুবক খতীন্দ্র রিয়াং, তার স্ত্রী, 3 বছরের কন্যা ও পরিবারের এক সদস্য সহ একটি গাড়িতে যাচ্ছিলেন। জানা গেছে, খতীন্দ্র রিয়াং গত পরশুদিন নিজের পরিবারকে নিয়ে চাকমাঘাট এলাকায় আত্মীয়ের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে একটি গাড়ি করে বাড়ি ফেরার সময় মুঙ্গিয়াকামি থানাধীন 41 মাইল এলাকায় পেছন দিক থেকে একটি ডাম্পার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলে খতীন্দ্র লুটিয়ে পড়েন। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই তাকে অন্য একটি গাড়িতে করে মুঙ্গিয়াকামি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা ছিল না, মৃতদেহটি পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। অপরদিকে খতীন্দ্রের স্ত্রী ও শিশু কন্যাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কতীন্দ্র ত্রিপুরা এটা বিয়াতে আইসে আমরা বাড়ির ফিরছি আর কি। বাড়ির ফিরার রাস্তা 41 মাঠে পিছনে গাড়ি ধাক্কা দিয়ে পাল্টি খেয়ে গেছে। কি গাড়ি ধাক্কা দিয়েছে? এটা কইতে পারছেন, আমরা পরে গেছে একটু গাড়ি গুরু দেখতে হয়েছে। আমার ভাই লাগে। নাম কি? কতীন্দ্র ত্রিপুরা। কোনানো বাড়ি? মনু রাবার বাগান। তো এখানে কই আইছিল? এখানে মানে অ্যাক্সিডেন্ট শুনিয়ে আমরা আইসি, আবার পরে হসপিটালে একটু মুঙ্গিয়াকামি হসপিটালে লই আইছে। লই আওয়ার পরে এখান থেকে মানে ট্রান্সফার মারা গেছে কইয়া ট্রান্সফার করে এখানে কিছু মতন লাগে লই আইছে। আচ্ছা, কেমনে মারা গেছে? এটা মানে আইছিল তার শ্বশুর বাড়ির দিকে, আয়ার তারপরে বাড়ির দিকে গেছিল। বাড়ি যাওয়ার পথে মানে দুর্ঘটনা ঘটছে। I'll say in English. The accident took place at 41 miles near Raihemsa village. And in the vehicle there are 4 adults. The name of the driver is Kotindro Tripura, and his wife. His wife's name is Chungkri Debarma, and Tete Khosava Daharani Tripura, Chintamohan Tripura, Ayush Tripura, just 4 years old. Where is the resident? Athindra, that is one years old. All of them are from Ramkutta Chora, PS Dumachora, Dolai district. এক সময় এলাকার শিশুদের আনন্দের কেন্দ্রবিন্দু কমলপুরের রমাকান্ত শিশু পার্ক আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাতের অন্ধকারে পার্কের অচল অংশে চলে অসামাজিক কার্যকলাপ, আর শিশুদের বিনোদনের কোনো উদ্যোগ নেই। এই অবহেলা স্থানীয় জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। জানা গেছে, 2005 সালে দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েত এলাকার বিশিষ্ট নাগরিক নৃপেন্দ্র চন্দ্র দাস এই পার্কের জমি দেশের রাষ্ট্রপতির নামে দান করেছিলেন। পরের বছর 2006 সালে অবিভক্ত সালেমা পঞ্চায়েত সমিতি পার্কটি নির্মাণ করে। পার্কে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি স্থাপন করা হয়। এছাড়া শিশুদের জন্য ডেকি, স্লিপার, দোলনা ও বসার জায়গা তৈরি করা হয়েছিল। প্রথম দিকে এলাকার শিশুদের পাশাপাশি অন্যান্য জায়গা থেকে অভিভাবকরা শিশুদের নিয়ে পার্কে আসতেন, কিন্তু অজানা কারণে গত প্রায় 8 বছর ধরে পার্কের খেলনার সরঞ্জামগুলো জঙ্গলে ঢেকে গেছে। ফলে পার্কটি শিশুদের জন্য ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে অবিভক্ত সালেমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন দাস জানান, পার্কটি সম্পূর্ণ সংস্কার করে পুনরায় চালু করা উচিত, যাতে শিশুদের বিনোদনের সুযোগ ফিরিয়ে আনা যায়। স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা একই দাবি করেছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তখন একটি মাত্র ব্লক ছিল, সালেমা ব্লক। সালেমা ব্লকের সালেমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে 2006 সালে এই বর্তমান যে জাতীয় সড়ক 208 নং জাতীয় সড়ক এবং এখন এই গ্রাম পঞ্চায়েতটি সাউথ মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েত,
তখনকার সময় এটা মানিক ভান্ডার গ্রাম পঞ্চায়েত ছিল। এই জায়গাটি এরারপাড় চৌমনি সংলগ্ন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা রাস্তার পাশে এমন একটি জায়গা পড়ে আছে, আমরা খোঁজখবর নিয়ে দেখতে পারি মানিক ভান্ডার এলাকার একজন প্রবীণতম ব্যক্তি এবং বাজারের প্রবীণ ব্যবসায়ী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়, উনি এই জায়গাটা রাষ্ট্রপতির নামে উৎসর্গ করেছেন। আমরা এই খবর জানতে পেরে আমরা শ্রদ্ধেয় নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের সঙ্গে কথা বলি, ওনার অনুমতি নেই। তারপর একটা শিশুদের একটা জায়গা করে দেওয়ার জন্য একটা পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করি। তখনকার বামফ্রন্ট সরকারের বহুমুখী উন্নয়নমূলক কাজের সঙ্গে অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কাজ করতে পারিনি সীমাবদ্ধতার কারণে। তারপরেও আমরা এই পার্কটি গঠন করার জন্য হাত দিই, যে রাস্তার পাশে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটাকে শিশুদের জন্য একটা পার্ক গড়ে তোলা দরকার। সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করি। এলাকার মানুষের মধ্যে, বিপুল অংশের মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল এবং পার্কটি গঠন হওয়ার পর এই এলাকা শুধু নয়, আশপাশ বিভিন্ন এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নিয়মিত বিকালবেলা আসতেন। অনেকক্ষণ তাদের এই সুযোগ দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করা হতো এবং এই পার্কটিতে আমরা বিভিন্ন আইটেমের সঙ্গেও আমাদের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দ, সুকান্ত ভট্টাচার্য, এই কবি, দার্শনিক এবং বিশেষ ব্যক্তিদের আমরা আবক্ষ মূর্তি এখানে তৈরি করি। এদের জন্মদিনে এখানে বিশেষ অনুষ্ঠান হতো, বিভিন্ন অংশের মানুষ সমবেত হতো, একটা প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এটা পরিচালিত হতো। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তনের পর এই জায়গাটা সম্পূর্ণভাবে জঙ্গলে পরিণত হয়। রাতের অন্ধকারে অনেক ধরনের আড্ডার পরিবেশ তৈরি হয়। এই জায়গা এখন ভয়ের আতঙ্কের জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি তার জন্য এই এলাকার যারা এখন দায়িত্বে আছেন তাদের কাছে বিনম্রতার সহিত আবেদন করব যে এই পার্কটিকে আবার পুনরায় গড়ে তুলবার জন্যে, এলাকাবাসীর মনে নিয়ে খুব আছে, অনেকের সঙ্গে কথা হয় যে পার্কটি তো চোখের সামনে দেখতে দেখতে নষ্ট হয়ে গেল, এই পার্কটির প্রতি কোনো খেয়াল নেই, কোনো লক্ষ্য নেই। কাজেই শিশুরা, বর্তমান প্রজন্ম এখন নেশায় আসক্ত, বিভিন্ন সামাজিক অবক্ষয়ের সম্মুখীন। এই অবস্থায় আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্মকে রক্ষা করার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আবেদন করব এটাকে যেন আবার সুন্দরভাবে এই পার্কটিকে গড়ে তোলা হয় এবং শিশুদের স্বাস্থ্য, সুন্দর মন গড়ে তুলবার ক্ষেত্রে এই পার্কটি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জন্যে যেন ওনারা দায়িত্ব নিয়ে এই কাজটা সংগঠিত করেন। হারিয়ে যাওয়া মোবাইল ফোন আবারও প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নজির স্থাপন করল বিশালগড় থানার পুলিশ। বিভিন্ন সময়ে মিসিং কমপ্লেন পাওয়ার পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করতে সক্ষম হয়েছে। প্রযুক্তির এই সমন্বয়ে পুলিশ শুধুমাত্র হারানো মোবাইল উদ্ধারেই সীমাবদ্ধ নয়, এগুলো মালিকের হাতে সঠিকভাবে হস্তান্তর করেছে। মোবাইল উদ্ধার হওয়ার পর প্রকৃত মালিকরা সাংবাদিকদের জানান, পুলিশ ইচ্ছা করলেই যে কোনো ধরনের অসম্ভব কাজও সম্ভব করতে পারে। হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা বিশালগড় থানার পুলিশকে তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি পাইলেন? আমার একটা হারানো মোবাইল গত দুর্ঘটনার সময় মোবাইলটা আগরতলাতে প্রতি দিয়েছিলাম, সেখানে হারানো গিয়েছিল। তারপরে থানাতে এন্ট্রি করার পরে অনেক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে মোবাইলটা সংগ্রহ করে আমাদের তারা তুলে দিল। কারা দিয়েছে তুলে মোবাইলটা? হ্যাঁ, কারা খোঁজ করে দিয়েছে মোবাইলটা? এই তো বিশালগড় থানার কর্তৃপক্ষ। তো পুলিশের এই ভূমিকায় কি বলবেন? আমি পুলিশের এই ভূমিকা আমি ব্যক্তিগত তরফ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নাম? আমার নাম বিমল শর্মা। আপনি তো শিক্ষকতার সাথে জড়িত আছেন, কোন স্কুলে? বিবেকানন্দ স্কুলে। বিবেকানন্দ স্কুলের। মোবাইল পেয়ে খুশি? আজকে আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য, বরাবরই আপনারা আমাদের ডাকে সাড়া দেন এবং আজকেও আপনারা সাড়া দেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশালগড় মিডিয়া প্রেসকে। তো আপনারা জানেন আমাদের বিশালগড় থানা এলাকাতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মোবাইল মিসিংয়ের ইনফরমেশান আসে। তো এগুলো আমরা যথারীতি আমরা আমাদের যে
সিডিআরএসডি অ্যানালাইসিস করে এতদিন আমরা এটা উদ্ধার করে দিতাম, কিন্তু এখন আমাদের অথরিটি একটা নতুন পোর্টাল যেটা সিএ পোর্টাল, এটার মাধ্যমে মোবাইল অ্যানালাইসিস করে আমরা এখন অবধি 4টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হই, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছে বিশালগড় থানার আন্ডারে। তো আমরা আজকে তাদের প্রকৃত মালিককে ডেকে এনে আমরা তাদের মোবাইলগুলো তাদের হাতে আমরা হ্যান্ড ওভার করি এবং তাদের কাছ থেকে আমরা জানতে পারি তারা বিশালগড়ি থানার আন্ডারে কোনো সময় জায়গা থেকে চুরি হয়েছে। এইভাবে আমাদের যে সিআই পোর্টাল, যেটা আমাদের ত্রিপুরা পুলিশের লঞ্চ, আমরা আগামী দিনও মিসিং মোবাইলগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। টোটাল আজকে কয়টা মোবাইল দেওয়া হয়েছে? এখন অবধি আমরা 4টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি, আরও আমাদের অনেকগুলো মোবাইল ট্র্যাকে আছে, এগুলো আমরা একটি সত্তর আমরা উদ্ধার করব। কাগজে কলমে উন্নয়নের ঢাকঢোল যতই বাজুক, বাস্তবে মৌলিক পরিষেবা থেকে এখনো বঞ্চিত বহু পরিবার। পরিশ্রুত পানীয় জলের দাবিতে ফের রাস্তায় নামলেন উত্তর ত্রিপুরার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা আসাম সীমান্তবর্তী বাঘন পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গেছে, কদমতলা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের প্রায় 10 থেকে 12টি পরিবার দীর্ঘদিন ধরে চরম পানীয় জল সংকটে ভুগছেন। শুক্রবার সকাল প্রায় 8টা নাগাদ কলসি ও বালতি হাতে নিয়ে বাসিন্দারা সড়কের ওপর বসে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, স্বাধীনতার প্রায় 79 বছর পরেও তারা পরিশ্রুত পানীয় জলের স্থায়ী সুবিধা পাননি। কাঁচা কুয়ো ও পুকুরের জলই তাদের একমাত্র ভরসা। শুকনো মরশুমে জলস্তর নেমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। বিষয়টি একাধিকবার পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি বলে তাদের দাবি। অবরোধের জেরে স্কুল পড়ুয়া, অফিসগামী কর্মী সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কয়েক ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অবহেলা প্রশাসনের জন্য বড় সতর্ক বার্তা বলেই মনে করছেন সচেতন মহল। পাশাপাশি কোটি টাকার প্রকল্পের সাফল্য নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দীর্ঘদিন বসবাস করি আর আমরা দীর্ঘদিন, তবে আমরা নাই, কোনো সাপ্লাই নাই, কিচ্ছু নাই। জলের লাগে ফুলা ফান খুব কষ্ট করে আমরা মহিলা করি। আর বাগান ওয়ার্ডের রাস্তা থাকি, পঞ্চায়েত থেকে আমরা জল খাই, দীর্ঘদিন থাকি খাইয়া, অত সব আমরা বাঁচিয়ে থাকা। আমরা কুয়া খুঁজেছি, কুয়া তো জল থাকেন না, দেখুন কি আপনার কুয়া জল নাই। কুলাবার বাজে যাইতে হইলে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতে লাগে রাস্তার গাড়ির কারণে। দীর্ঘদিন বেদান অ্যাক্সিডেন্ট চলে। তারপরে মনে করো ছাগল, মুরু কষ আর খুদাইয়া আনতে গেলে সব জিনিস চলে পড়ে, কিন্তু আর তুলাবাদের কারণে বাড়িয়ে করে অবস্থা টিকার মতন কোনো হয়নি, কিন্তু আমরা জল নাই। আজকে দীর্ঘদিন থেকে আমরা জলের খুব অভাব করি। আর এদিকে তো কেসারে মেশারে এমনি এর মধ্যে রাস্তা তো করে, রাস্তা চলাফেরা করে, দুল গলির অবস্থা, একটা কাপড় দিলে জোর মধ্যে আপনার মানে অবস্থা খারাপ, কিন্তু জল টল রাস্তাত মারা হয় না। এরপরে আমরা জল নাই খাইতাম ওই একটা বাগান পঞ্চায়েত অফিস, এটার মধ্যে বেটিনতে মনে করো জল নিয়ে দিয়ে করে, তো পঞ্চায়েতের একটা মানুষের অসুবিধা হয়। আমরা গার্জেন হিসাবে আমরা পঞ্চায়েতের প্রধানে আমরা মেম্বারে কই বলে তোমাদের মেলুক সারা ভিতরে যায়, কিন্তু আমরা জলের লাগে যাইতাম কই নাই। কিন্তু বাগান স্কুল মাঠের লগে কেন কমিউনিটি হলের লগে একটা পয়েন্ট আছে, এখানে বোরিং করা হয়েছে, কিন্তু জলটা এইদিকে যায়, আমরা এইদিকে দেবো না। কিন্তু কেন মাত্র 20 মিটারের ডিফারেন্স হইব বা 25 মিটার হইব, কিন্তু 100 মিটারের উপরে হইব মাঠের এই সাইডে, কিন্তু জলের পয়েন্ট গেছে, কিন্তু এই 25 মিটারটা জলের এইদিকে দেওয়া হয়েছে না। আমরা কি অপরাধ করছি? এই 3 নম্বর ওয়ার্ডের মধ্যে সবাই জল পাই, কিন্তু আমরা 3-4টা পরিবারে জল পাই না। এর লাগে আজকে আমরা এই রাস্তাটা অবরোধ করছি। 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 3 নম্বর কদমতলা পঞ্চায়েত, এটা বাগান পঞ্চায়েত, কিন্তু আমরা এই পঞ্চায়েতের বাসিন্দা, কিন্তু এই পঞ্চায়েতে আমরা পানি টানি নিয়ে খাই, আমরা বাঁচতাছি। খোদা জানাইছি, কয়েকবার আমি নিজে গেছি, গাড়ি বন্ধ করি আমি গাড়ি বড় গাড়ি চালাই, আমি নিজে গেছি গিয়া কইছি, কিন্তু কোনো সুরাহা পাইছি না। নিশ্চুপ জুমক্ষেতের টংঘর, চারদিকে নির্জনতা, আর সেই নীরবতার মাঝেই মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার অম্পি সংলগ্ন খসিয়ামঙ্গল বিএসএফ ক্যাম্প এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জুম ক্ষেতের টংঘরে পচাগলা অবস্থায় প্রায় 50 থেকে 55 বছর বয়সী এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তার পরনে ছিল খাকি শার্ট ও নীল রঙের লুঙ্গি। দেহের অবস্থা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যু হয়েছে অন্তত 8 থেকে 9 দিন আগে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, মৃত ব্যক্তি জুমিয়া কিংবা লাকড়ি সংগ্রহ করতে আসা কেউ হতে পারেন। ঘটনাস্থলের কাছে শুকনো লাকড়িও পড়ে থাকতে দেখা গেছে। তবে টংঘরের ভেতরে বসা অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে মৃত্যুর বিষয়টি ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা স্পষ্ট নয়। রহস্যে ঘেরা এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন পুলিশি তদন্তের দিকে তাকিয়ে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মঙ্গল এটা আমরা একটা খবর পাইছি টেলিফোনের মাধ্যমে যে এখানে জঙ্গলের ভিতরে একটা লোক ঝুলন্ত অবস্থায়, টংঘরের মধ্যে একটা ঝুলন্ত অবস্থায় দেখা গেছে এবং খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আইলাম। দেখলাম এটা পুরা মানে পচা গলিত। এটা সম্ভবত 8-9 দিন সম্ভবত এরকম। বডি আইডেন্টিফাই করতে পারছেন না আপনারা? না, এখনো করা গেছে না, তবু আমরা দেখতেছি এলাকাতে একটু খবর দিতে আছি আমরা। যদি মানে খবর না পান বা অজ্ঞাত পরিচয় হয়ে থাকে, যদি কোনো খোঁজ করেন, তখন বডিটা কি করবেন যেহেতু পচে গেছে? না, বডিটা আমরা ইয়াতে মর্গে রাখুন। যদি কেউ থাকে আমরা তো 72 ঘন্টার পর্যন্ত আমরা অপেক্ষা করি। এইটা যে অবস্থা বডিটা দেখা যাচ্ছে পচে গেছে, মানে গলে পড়তেছে, এটা কি মর্গে নিয়ে যাবো? মর্গে ওখানে জানাইছে আমার বড়বাবুরে জানাইছে, এসডিপো সাহেবরে মনে হয় বড়বাবু কইব, এরপর বোঝা যাবে কি করা যায়। পুলিশের কাজ শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, সমাজের সঙ্গে আস্থা ও সহযোগিতার সেতু বন্ধন গড়ে তোলাও তাদের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলার সাবরুম মহকুমার সাবরুম স্টেশনে অনুষ্ঠিত হলো এক অভিনব সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচিতে জলেফা দ্বাদশ শ্রেণী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একদিনের জন্য থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পায়। তারা ওসি, তদন্তকারী অফিসার এবং জিডি করার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করে। পাশাপাশি থানার প্রশাসনিক কার্যক্রম, অভিযোগ গ্রহণের পদ্ধতি এবং মামলা পরিচালনার প্রাথমিক ধাপগুলো হাতে কলমে দেখানো হয়। পুলিশ সপ্তাহের নানা কর্মসূচির মধ্যে এটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের প্রশাসনিক কার্যপদ্ধতি সম্পর্কে সচেতন করা, পুলিশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বাস্তব ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান। এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিয়ে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সাবরুম থানায় একদিনের জন্য ওসির দায়িত্ব পেয়ে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে এই দায়িত্ব নিয়ে। বাট আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এখানে কাজ করছে, এভাবে কিভাবে আমরা পরবর্তীকালে কীভাবে এইসব সিচুয়েশন আমরা ফেস করবো, এসব সময় আমরা একটা ভালো একটা ধারণা পেয়েছি। পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকালকে আমরা কিছু প্রোগ্রাম করেছিলাম। আজকেও আমাদের একটা প্রোগ্রাম ছিল যে স্কুল স্টুডেন্টদের নিয়ে থানাতে যে অফিসার স্তর ওয়াইজ যে কাজগুলো হয় সেই কাজগুলো স্টুডেন্টের মাধ্যমে করানো, এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে সাবরুম বয়েজ স্কুল এবং জলেফা এইচএস স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি। স্টুডেন্টের মধ্য থেকে ওসি এবং জিডি অফিসার, সেন্ট্রি এবং তদন্তকারী অফিসার আমরা নিয়োগ করে অন্য স্টুডেন্টদের দ্বারা অভিযোগ নিয়ে তাদের মাধ্যমে আমরা কীভাবে পুলিশের কাজ পরিচালিত হয় এবং তদন্ত কীভাবে মানুষের অভিযোগ নেওয়া হয় এবং কীভাবে সেটা তদন্তের মাধ্যমে সেটা সুরাহা করা হয় সেই বিষয়ে তাদের অবগত করা হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।